2026-এর 28শে এপ্রিল ইসরায়েলের চ্যানেল 13-এর ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বললেন তা পুরো ইসরায়েলি সমাজে তো বটেই, গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, আমার মা হলোকস্ট থেকে বেঁচে ফিরেছিলেন। আজ ওয়েস্ট ব্যাংকে যা দেখলাম তা গত শতাব্দীতে ইহুদিদের বিরুদ্ধে যা ঘটেছিল তারই ভয়াল স্মৃতি ফিরিয়ে দিল। আজকের এই দৃশ্য আমাকে ইহুদি হিসেবে লজ্জিত করেছে। আর এই কথাতেই কার্যত ভূমিকম্প হয়ে গেছে ইসরায়েলে। কেন? সেটা জানতে এই মানুষটির পরিচয়টি আগে জানতে হবে। এই মানুষটি একজন সাধারণ নাগরিক নন। এনার নাম তামির পার্দো। তিনি ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন প্রধান, যিনি দশকের পর দশক ইরানের পারমাণবিক স্বপ্ন ভেঙে দিতে বিভিন্ন দেশে বহু যুদ্ধে লড়েছেন, আর যার মা ছিলেন নাৎসি হলোকস্টের আগুন থেকে বেঁচে ফেরা এক নারী। একজন মোসাদের প্রধানের মুখ থেকে এই কথা বেরিয়ে আসার অর্থ কি? এটা কি ব্যক্তিগত স্বীকারোক্তি, কোনো আবেগ? না, এর কোনোটাই নয়। এটা ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতর থেকে উঠে আসা একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সতর্কবার্তা। যেখানে এক হলোকস্ট সার্ভাইভারের সন্তান নিজের ইহুদি পরিচয় নিয়ে লজ্জা প্রকাশ করছেন, সেখানে ওয়েস্ট ব্যাংকের বাস্তবতাটা কি সেটা তো বোঝাই যাচ্ছে। কেন প্রাক্তন এই মোসাদ প্রধান দেশকে সতর্ক করছেন? কেন তিনি বলছেন ইসরায়েল এখন একটা গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে? এই একটি বাক্যের পেছনে কি রয়েছে ইসরায়েলের আভ্যন্তরীণ বিভেদ, সেটলার উগ্রবাদ এবং আসন্ন বিপর্যয়ের একটি ইঙ্গিত? আজকের এই এপিসোডে আমি গল্পের মতো সহজ ভাষায় এই পরিস্থিতির বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। পাহাড়ের গায়ে ছোট্ট একটা গ্রাম, নাম হামরা। মধ্যপ্রাচ্যের ওয়েস্ট ব্যাংকের রুক্ষ মাটিতে গড়ে ওঠা এই গ্রামে একসময় শিশুরা ছুটত স্কুলের পথে। এখন তাদের বাড়ির দরজা বন্ধ থাকে, জানলা খোলা হয় না, কারণ রাস্তায় অপেক্ষা করে রয়েছে সশস্ত্র মানুষ, যাদের পেছনে রয়েছে ইসরায়েল রাষ্ট্রের সমর্থন। সেই গ্রামে একদিন এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ। তার নাম তামির পার্দো। একসময় যার নির্দেশে কাঁপত মধ্যপ্রাচ্যের গোয়েন্দা দুনিয়া। 2011 থেকে 2016 এই 5টি বছর তিনি ছিলেন ইসরায়েলের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। রাষ্ট্রের সমস্ত গোপন কথা এবং অন্ধকার রহস্যগুলো ছিল তার হাতের মুঠোয়। সেই মানুষটা গত 28শে এপ্রিল হামরার ধুলোমাখা পথে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন। কি বললেন তিনি? বললেন এমন কথা যা ইসরায়েলের রাজনীতিতে এবং বিশ্বের কূটনৈতিক মহলে ইহুদি সমাজে সর্বত্র ঝড়ের মতো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, আমার মা হলোকস্ট থেকে বেঁচে ফিরেছিলেন। আজ ওয়েস্ট ব্যাংকে যা দেখলাম তা গত শতাব্দীতে ইহুদিদের বিরুদ্ধে যা ঘটেছিল তা মনে করিয়ে দিল। আজকের এই দৃশ্য আমাকে ইহুদি হিসেবে লজ্জিত করছে। ভাবুন একবার, এই কথা কোনো ফিলিস্তিনি নেতা বলেননি, বলেনি কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, বলেনি কোনো সংবাদ মাধ্যমের সম্পাদকীয় কলম। বলছেন এমন একজন মানুষ যিনি সারা জীবন ইসরায়েলের জন্য লড়েছেন, যার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন তোলাই সম্ভব নয়, যার মায়ের শরীরে ছিল হিটলারের নাৎসি ক্যাম্পের আঘাতের চিহ্ন, যা রক্তে মিশে রয়েছে ইহুদিদের ওই সময়ের বেঁচে থাকার লড়াই। সেই মানুষটি বলছেন ইহুদি হিসেবে নিজেকে ভাবতে লজ্জা লাগছে। বিশ্বজুড়ে এবং আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করেন। এবার কি বলবেন তারা? কিন্তু কাহিনী তো সবে শুরু। আরও শুনুন, পার্দো একা যাননি সেদিন। তার সঙ্গে গিয়েছিলেন প্রাক্তন সামরিক কমান্ডার মাতান ভিলনাই এবং আমরাম মিৎজানাকে। ইসরায়েলের প্রতিরক্ষার ইতিহাসে এরা দুজনেই বড় নাম।
চ্যানেল 13-এর একটি অনুসন্ধানী দলের সঙ্গে তারা ঘুরলেন ওয়েস্ট ব্যাংকের একের পর এক ফিলিস্তিনি গ্রামে, যেগুলি সম্প্রতি সেটলার টেরোরিস্টদের হামলার শিকার হয়েছে। হামলার একটি পরিবারের সঙ্গে কথা হলো এই দলটির। একজন বললেন তার ছেলেমেয়েরা আর স্কুলে যেতে পারে না, পথে এই গ্যাং অপেক্ষা করে, তাই স্কুল ব্যাগ এখন ঘরের কোণে পড়ে থাকে, বই খোলা হয় না। পারদ শুনলেন, ফিলিস্তিনি বাসিন্দাদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের কথা শুনে আমরা সত্যিই লজ্জিত। তারপর সতর্ক বার্তা দিলেন, এই সশস্ত্র দলগুলো একদিন রাষ্ট্রের বিরুদ্ধেই অস্ত্র তুলবে। তিনি যা বললেন তার মূল কথা, এখন নেতানিয়াহু সরকার এদের মাথায় আশীর্বাদের হাত রেখেছে, কিন্তু যেদিন সরকার আইনের শাসন কায়েম করতে গিয়ে এদের গ্রেপ্তার করতে চাইবে, সেদিন এরা আমাদের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াবে। গ্রাম থেকে গ্রামে হাঁটলেন তারা, দেখলেন পোড়া গাড়ি, ভাঙা ঘর, উপড়ে ফেলা জলপাই গাছ, যেগুলো হয়তো কোনো পরিবার 3 প্রজন্ম ধরে আগলে রেখেছিল। দেখলেন বাচ্চাদের চোখের ভয়, বৃদ্ধদের চোখের শূন্যতা, এবং যা দেখলেন তা তামির পারদ স্মৃতিতে এনে দিল সেই ছবি, যে ছবি তার মা কখনো মুছে ফেলতে পারেননি সারা জীবন ধরে। কারণ পারদর মা ছিলেন একজন হলোকস্ট সার্ভাইভার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ অধ্যায়ে নাৎসি জার্মানি যা করেছিল ইহুদিদের সঙ্গে, গ্রামের পর গ্রাম খালি করা, মানুষকে তাদের শিকড় থেকে উপড়ে ফেলা, সম্পদ লুট, ঘর পুড়িয়ে দেওয়া, শিশুদের পথে ছেড়ে দেওয়া, সেই ইতিহাস পারদ শুনেছেন তার মায়ের মুখ থেকে। শৈশবের ঘুমের মধ্যে হয়তো সেই দৃশ্যগুলো তিনি দেখেছেন স্বপ্নে। এইসব ইহুদি পরিবারের কাছে এটাই ছিল সবচেয়ে দুঃস্বপ্নের দিন। আর আবার সেই একই দৃশ্য তিনি দেখলেন ওয়েস্ট ব্যাংকে, ভিন্ন পোশাকে, ভিন্ন ভাষায়, কিন্তু একই নৃশংসতায়। আর সেদিন যারা নির্যাতিত হয়েছিল সেই ইহুদিরাই এখন অত্যাচারীর ভূমিকায়। তিনি বললেন, আমার মা হলোকস্ট থেকে বেঁচে ফিরেছিলেন। আজ ওয়েস্ট ব্যাংকে যা দেখলাম তা গত শতাব্দীতে ইহুদিদের বিরুদ্ধে যা ঘটেছিল, একটি উন্নত দেশ এখন সেই একই ঘটনার কথা মনে করিয়ে দিল, এবং আমি আজ একজন ইহুদি হিসেবে লজ্জিত। কিন্তু পারদ শুধু আবেগের কথা বলেননি, গোয়েন্দা বিশ্লেষণে ঠান্ডা মাথায় তিনি দিলেন এক ভয়াবহ পূর্বাভাস। কি বলেছেন তিনি, এবার তার মূল অংশটা শোনাবো। তিনি বললেন, আমরা যা দেখছি তা হলো পরবর্তী 7ই অক্টোবর এটি ভিন্ন রূপে আসবে, হয়তো আরো বেশি যন্ত্রণাদায়ক হবে, কারণ ওয়েস্ট ব্যাংক আরো জটিল। ইসরায়েল এখন পরবর্তী 7ই অক্টোবরের মতো ঘটনার বীজ বপন করে চলেছে। 2023 সালের 7ই অক্টোবরের কথা মনে আছে? কি হয়েছিল সেদিন? সেদিন গাজা থেকে হামাসের আক্রমণে ইসরায়েলে নিহত হয়েছিলেন প্রায় 1200 মানুষ। অপহরণ করা হয়েছিল 251 জনকে। সেই আঘাত ইসরায়েলকে নড়িয়ে দিয়েছিল একেবারে মূল থেকে। পারদ বলছেন, ওয়েস্ট ব্যাংকে যা চলছে তা সেই বিপর্যয়ের আরেকটি সংস্করণ ডেকে আনবে, আর সেটা হয়তো আরো ভয়াবহ হবে। ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন পারদ। কিন্তু ইসরায়েলের নেতানিয়াহু সরকার কি এটা জানে না? এর উত্তরে কি বললেন প্রাক্তন মোসাদ প্রধান? তিনি বললেন, সরকার সব জানে, কিন্তু ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। এর অর্থ কি? নেতানিয়াহু সরকার কি চাইছে এরকম একটা কিছু ঘটনা হোক, আর তাই তারা এই টেররিস্টদের মতো উগ্রপন্থী সংগঠনকে নানাভাবে সাহায্য করে চলেছে, যাতে ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিরা এর বদলা নিতে 7ই অক্টোবরের মতো পাল্টা হামলা চালায় ইসরায়েলে। আর এতে নেতানিয়াহু বিশ্বকে দেখাতে পারবেন আসলে তারাই আক্রান্ত। এটা কি একটা বড় গেম প্ল্যান? আর এতে কি প্রাণ যাবে অজস্র নিরীহ ইসরায়েলবাসীরও? রাষ্ট্র কি এটাই চাইছে? আর তাই রাষ্ট্র সব দেখছে, রাষ্ট্র সব জানছে, কিন্তু চুপ করে বসে আছে। পারদর কথাকে অতিরঞ্জন ভাবার কি কোনো উপায় আছে? না, নেই। কারণ তথ্য তাই বলছে। সেগুলো কতটা ভয়াবহ এবার তা আপনাদের সামনে আনব।
তথ্য বলছে এই টেরোরিস্টদের হামলার সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। 2022 সালে এটা ছিল 852টি, 2023 সালে 1291টি, 2024 সালে 1449টি এবং 2025 সালে 1828টি। অর্থাৎ প্রতিটি দিনে ওয়েস্ট ব্যাংকে গড়ে 5টি করে হামলা করছে নেতানিয়াহুর মদতপুষ্ট এই জঙ্গিরা। 2026 সালে এসে সেই সংখ্যা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। মার্চ মাসের এক মাসেই 170 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। 2006 সালে এই তথ্য সংগ্রহ শুরু হয়েছিল। তারপর থেকে কোনো একক মাসে এটাই সর্বোচ্চ হামলার রেকর্ড। এবং 2026 সালের মাত্র প্রথম 3 মাসেই বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা 2025 সালের পুরো বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। 2023 সাল থেকে এ পর্যন্ত 38টি ফিলিস্তিনি সম্প্রদায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। ভাবুন চিত্রটা কতটা অমানবিক, কতটা ভয়ঙ্কর। বিশ্বের মানচিত্র থেকে মুছে গেছে 38টি জীবন্ত সম্প্রদায়। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে এই হিংসা চালাচ্ছে কার্যত নেতানিয়াহুর ইসরায়েলি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সেনা এবং এই জঙ্গিদের মধ্যে এখন কার্যত কোনো ফারাক নেই। কীরকম তার ভয়াবহ চিত্র এবার সামনে আনব। চমকের শেষ নেই এই মর্মান্তিক কাহিনীতে। এই ভয়াবহতার স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েলের নিজের সেনাবাহিনী। আইডিএফ এবং শিন বেটের তথ্য বলছে 2025 সালে এই টেরোরিস্টদের হামলা আগের বছরের চেয়ে 27% বেড়েছে। জাতীয়তাবাদী সন্ত্রাস হিসেবে চিহ্নিত গুরুতর ঘটনা বেড়েছে 50%-এরও বেশি। আইডিএফের চিফ অফ স্টাফ ইয়াল জামির স্বীকার করেছেন এই জঙ্গিদের হিংস্রতা সেনাবাহিনীর কার্যক্রমে অসাধারণ কৌশলগত ক্ষতি করছে। কিন্তু এর কোনো প্রতিকার নেই, কোনো গ্রেপ্তার নেই, কোনো বিচার নেই। তথ্য বলছে প্রায় 300 জন ইহুদি চরমপন্থী এই হামলার সঙ্গে জড়িত। এদের মধ্যে 70 জন মূল উস্কানিদাতা। তারা ওয়েস্ট ব্যাংকের 42টি অবৈধ চৌকিতে বাস করে। এই মানুষগুলো দিনের আলোয় হামলা করে, রাতে ঘরে ফেরে। তাদের কেউ গ্রেপ্তার করে না, কারণ তাদের পেছনে আছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বয়ং। আরও আছেন 2 জন মন্ত্রী। এদের একজন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, অন্যজন অর্থমন্ত্রী বেজানেল স্মোট্রিচ। দুজনেই চরম দক্ষিণপন্থী, দুজনেই এই আন্দোলনের মুখপাত্র। মানবাধিকার সংগঠনগুলি বলছে এই মন্ত্রীরা শুধু এদের সমর্থনই করেন না, উগ্রবাদীদের তারা রাজনৈতিক শেল্টারও দেন, আইনের হাত থেকে বাঁচান। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বারবার ইসরায়েলকে এই কাজ বন্ধ করতে এবং বাস্তুচ্যুতদের ঘরে ফেরাতে আবেদন জানিয়েছেন। ইসরায়েল প্রতিবারই সেই আহ্বান উড়িয়ে দিয়েছে। কিন্তু এবার পার্তর এই বক্তব্য এবং এর সঙ্গে হলোকস্টের তুলনা আন্তর্জাতিক মহলে একটা বিতর্কের ঝড় তুলেছে। ইসরায়েলের রাজনৈতিক পরিসরে এই তুলনা প্রায় নিষিদ্ধ। যারা এই তুলনা টানেন, অ্যান্টি ডিফামেশন লীগ সহ প্রো ইসরায়েল গোষ্ঠীগুলো তাৎক্ষণিকভাবে তাদের ইহুদি বিরোধী বলে আক্রমণ করে। পর্যবেক্ষকরা বলছেন এই একই কথা যদি কোনো ফিলিস্তিনি নেতা বা কোনো মানবাধিকার কর্মী বলতেন, তাহলে তাকে এডিএল এবং অন্যান্য প্রো ইসরায়েল শক্তির তীব্র আক্রমণের মধ্যে পড়তে হতো। কিন্তু পার্দো, তিনি তো নিজেই হলোকস্ট সার্ভাইভারের ছেলে, তিনি মোসাদের প্রাক্তন প্রধান। তার বিরুদ্ধে ইহুদি বিরোধিতার তকমা লাগানো কঠিন, কার্যত প্রায় অসম্ভব। এটাই এই ঘটনার সব থেকে বড় চমক। রাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদারী আজ বলছেন রাষ্ট্র ভুল পথে হাঁটছে। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো কথাটা তো এখনো বাকি আছে। কি সেটা? পার্দো বলছেন এই সশস্ত্র জঙ্গিদের দমন করার চেষ্টা করলে ইসরায়েলের ভেতরে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। যে রাজনৈতিক পরিবেশকে বেন গাভির বা স্মোট্রিচের মতো মন্ত্রীরা পৃষ্ঠপোষকতা করছেন, সেখানে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রতিরোধ আসবে, অস্ত্রের জবাব আসবে অস্ত্রে। আর
মিৎসোনা যোগ করলেন সেই ভয়াবহ কথাটি, যেদিন সরকার আইনের শাসন কায়েম করতে গিয়ে এদের গ্রেপ্তার করতে চাইবে, চৌকি ভাঙতে চাইবে, সেদিন এরা অস্ত্র তুলে নেবে ইসরায়েলের বিরুদ্ধেই। ইসরায়েল একটা গৃহযুদ্ধের দিকে হাঁটছে এবং এই সতর্কবার্তা দিচ্ছেন খোদ ইসরায়েলের প্রাক্তন সামরিক নেতারা। ইসরায়েল নামের এই রাষ্ট্র কি ভুল নীতির ফলে এই গৃহযুদ্ধের মুখোমুখি হবে? আপনি কি মনে করেন? জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।